সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো এই সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কথা বলবো হাম এবং তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন ডাক্তার এস.এম. আবদুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর অফ রেসপিরেটরি মেডিসিন, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। আসুন স্যারের সাথে কথা বলি। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি এবং তানিয়া, আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতাকে আমাদের আজকে এই আলোচনাটা শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাইবো যে এখন হাম নিয়ে অনেক কথা হচ্ছে, তো প্রথমে আপনার কাছে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে সহজ করে একটু হাম সম্পর্কে জানতে চাইবো, এবং সেই সাথে আসলে আমাদের সবারই এটা জানা উচিত আসলে এই রোগটি কীভাবে ছড়ায়। মা বাবার সবচেয়ে প্রিয় যে সন্তান সেটাই যখন অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজড হয়, তখন কী এমন একটা অবস্থা হয় একটা পরিবারে, আমরা সহজেই বুঝতে পারি। এখন এই গত এপ্রিল মাস 3-5 তারিখের পর থেকে হঠাৎ করে আমরা সারা দেশে দেখতে পেলাম এই হামের উপদ্রবটা, এবং গ্র্যাজুয়ালি প্রতিদিন এটার খবর আসতে থাকলো, প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছে, এবং প্রায় 58টা ডিস্ট্রিক্ট, আমাদের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 58টা ডিস্ট্রিক্টেই, জেলাতেই এই হামের প্রাদুর্ভাব দেখা গেল, এবং মৃত্যুর সংখ্যাও কম না। এখন প্রায় 450 বেশি মৃত্যু অলরেডি হয়ে গেছে। কিন্তু এই মৃত্যুটা কি আমাদের কাম্য ছিল? কখনোই না। প্রতি বছর কিন্তু একটা হামের কিছু আমরা প্রকোপ দেখি, কিন্তু এমনভাবে তীব্র প্রকোপ আমরা দীর্ঘ দিনের মধ্যে দেখি নাই। নিশ্চয় এটার কিছু আমাদের ট্রিটমেন্টে এবং আমাদের সচেতনতা এবং বিভিন্ন সিদ্ধান্তের ভুলের কারণে এইগুলো ঘটে থাকে। তো হাম একটা যে কোনো ইনফেকশন ডিজিজের থেকে একটু আলাদা। এটা কিন্তু খুবই মারাত্মক সংক্রামক একটা ইনফেকশন। অন্য যেমন ভাইরাল ইনফেকশনগুলো হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা আদার্স ভাইরাসগুলোতে যেগুলো হয় সেটাও যেমন সংক্রামক, বা কোভিড ভাইরাসদের যেটা হয় এখন সংক্রামক, কিন্তু সেক্ষেত্রে হামটা কিন্তু বিশেষ করে আমাদের ছোটো বাচ্চাদের, কিডসদের জন্য এটা মারাত্মক একটা সংক্রামক ব্যাধি, এবং এমনভাবে এটা সংক্রামিত হয় যে দ্রুতভাবে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায়। এবং স্কুল পড়ুয়া বা বেবি যারা, স্কুলে বাচ্চা যারা, তাদের মধ্যে কিন্তু এটা প্রাদুর্ভাব বেশি, এবং স্কুলে যখন একজন বাচ্চা আক্রান্ত হয় ওটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে যাতে হামটা দ্রুতভাবে আমরা রেস্ট্রিক্ট করতে পারি, থামাইয়ে দিতে পারি, এই জন্য এখন যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে এটাই এটার প্রতিরোধে একমাত্র উপায়। আমরা প্রপার ওয়েতে যদি আমরা ভ্যাকসিনেশন করতে পারি, এখন প্রায় 95% মানুষকে, 95% শিশুদেরকে আমাদের ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমরা এই মারাত্মক যে ব্যাধিটা, এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। স্যার, এই যে আমরা বারবার বলছি যে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে, আমাদেরকে ভ্যাকসিনেশন করতে হবে, নিতে হবে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ভ্যাকসিন নেই। তো এই যে স্যার একটা আশঙ্কা, একটা ভয় সাধারণ মানুষের মধ্যে, মা বাবার মধ্যে, এই ব্যাপারটাকে স্যার আপনি কতটা উদ্বেগজনক হিসেবে দেখছেন? হ্যাঁ, এখন দেখুন, ভ্যাকসিন যখন যে কোনো একটা ক্রাইসিসের একটা মানে নিউজ সকলের মধ্যে ছড়া যায়, তখন এটার মধ্যে একটা প্যানিক সৃষ্টি করে। আমরা সম্প্রতি যেমন আমরা তেলের ব্যাপারটা যেমন দেখেছি, তেল থাকার পরেও কিন্তু আমাদের একটা প্যানিক সৃষ্টি হলো এবং তেল নাই, এবং তখন বিশাল লাইন। পরবর্তীতে যখন তেলের দাম বাড়ানো হলো, এখন কোনো লাইনই নাই। তা আমাদের টিকার যে ঘাটতি, আমাদের টিকা কিন্তু আছে, এনাফ টিকা আছে, এবং সেটা দিয়ে আমাদের শিশুদের সবার দেওয়া সম্ভব। কিন্তু যখন এই প্যানিকটা দেখা যাবে নাই, তখন অনেকেই যাদের প্রয়োজন নাই তারাও কিন্তু টিকা দেওয়ার দিকে ধাবিত হবে। যাদের অলরেডি 2টো টিকা দেওয়া হয়ে গেছে তাদের কিন্তু এখন না দিলেও চলবে ক্রাইসিস মোমেন্টে। কিন্তু পরবর্তী আমরা বলছি যে যাদের দেওয়া হয়েছে তারাও কিন্তু এটা একটা বুস্টার হিসেবে দিতে পারে। এবং অনেক মানুষ আছে যাদের বাচ্চাদের ক্ষেত্রে টিকা দেওয়া আছে কি দেওয়া নেই এটা যাদের মনে নাই, তারাও কিন্তু এটা আসতেছে। সো অ্যাটলিস্ট এখন যারা রেগুলার এমআর টিকা পাওয়ার কথা, 9 মাসের শিশু এবং 1.5 বছর, এভাবে যেটা আমরা দিই সেটাকে কাভার করতে হবে, ফুললি কাভারেজের আন্ডারে নিয়ে আসতে হবে, যাতে আমাদের যাদের প্রয়োজন তারা যেন পায়, আর যাদের একবার দেওয়া আছে তাদের মধ্যে রিপিটেশন না হয়। তাহলে কিন্তু আমরা যে পরিমাণ টিকা আছে এটাতে সবাইকে দিতে পারবো।
খুব সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে কি ধরনের লক্ষণ উপসর্গ প্রকাশ পায় আসলে এই হামের কারণে এবং রোগটা আসলে কতটা জটিল? হ্যাঁ, বাবা মাদের এই জিনিসগুলো জানা দরকার। যারা আজকে টিভি সেটের সামনে আছে তারাও খেয়াল রাখবেন যাতে আমরা সহজেই শনাক্ত করতে পারি বাচ্চাদেরকে। যে বাচ্চাগুলো হঠাৎ করে জ্বর আসে, জ্বরটা কিন্তু ছোটোবেলা বেবিদের ক্ষেত্রে 2 বছর বা 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাইরাল ফিভার দিয়ে জ্বর আসতে পারে। কিন্তু মিজেলসের যখন একটা আউটব্রেক চলছে, এই সময় কিন্তু জ্বর আসলে প্রথম মিজেলসই চিন্তা করতে হবে এবং পার্থক্য করার উপায় হলো এই জ্বরের মাত্রা কিন্তু অনেক বেশি হয়, 104 থেকে 105 ডিগ্রি জ্বর হয় এবং জ্বরের সাথে সাথে বাচ্চাদের অন্যান্য উপসর্গগুলো দেখা দেয়। সাধারণত জ্বর আক্রান্ত একটা বাচ্চার যখন গায়ে র্যাশ দেখা দেয় এবং র্যাশগুলো সাধারণত মুখমণ্ডল থেকে গলা, ঘাড় এই আস্তে আস্তে ছড়াতে থাকে এবং পেইনলেস একটা র্যাশ, এটা কিন্তু একটা তার মিজেলসের লক্ষণ হবে। পাশাপাশি বাচ্চাটার কাশি, শ্বাসকষ্ট, নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকবে, চোখটা একদম রেড কালার হয়ে যাবে, লাল হয়ে যাবে। এই যে সিগন্যালগুলো যখন বাচ্চা মা বা বাবারা দেখতে পাচ্ছে তাদের ক্ষেত্রে, তখন তারা অবশ্যই এটাকে মিজেলস হিসেবে চিহ্নিত করবে এবং অবশ্যই তাকে সাধারণত দোকান থেকে ওষুধ নিয়ে এসে না খাওয়ায় ডাক্তারের শরণাপন্ন হতে হবে বা হসপিটালাইজড করার প্রয়োজন হলে হসপিটালাইজ করতে হবে। আমরা আলোচনায় আসবো যে কোন ক্ষেত্রে অবশ্যই হসপিটালে বাচ্চাদেরকে নিতে হবে। স্যার, এটা যদি একটু বলতেন যে আসলে কোন সময় বাচ্চাদেরকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে? যেমন ধরুন সব বাচ্চাদেরকে কিন্তু হসপিটালে নেওয়ার আমাদের তাহলে আমাদের যে বাচ্চা হসপিটালের যে আমাদের ক্যাপাসিটি সেটা কিন্তু ওভারওয়েলমড হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের প্রয়োজন নেই, যেমন সিম্পল শুধু যাদের জ্বর আছে, গায়ে র্যাশ আছে, তারা কিন্তু বাসায় থাকলেও কোনো অসুবিধা নেই, তারা অবজারভেশনে থাকবে এবং ডাক্তারের চিকিৎসা তাদের বা ডাক্তারের সাথে যোগাযোগ রেখে। কিন্তু যে বাচ্চাগুলোর দুটো জিনিস, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া, এই দুটো কিন্তু খুব সিভিয়ার জিনিস। যাদের শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাসকষ্ট হওয়া মানে আমরা ধরে নিতে পারি তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে এবং এটা নিউমোনিয়া হয়ে যেতে পারে। নিউমোনিয়া হলো সবচেয়ে কমন মিজেলস বাচ্চাদের মৃত্যুর কারণ। কাজে যাদের এইরকম সিমটমগুলো হচ্ছে, শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাচ্ছে, জ্বর থাকতেছে, কাশি হচ্ছে, অথবা যে সমস্ত বাচ্চাদের কন্টিনিউ লুজ মোশন এবং ডায়রিয়া হচ্ছে এবং ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এই দুই ধরনের বেবিদেরকে অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে। এছাড়াও যাদের জ্বর অনেক কমতেছে না, 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন জ্বর আসতেছে, 104-5 ডিগ্রি জ্বর থাকতেছে, অন্য সিমটম হয়তো এখনও দেখা দেয় না, তাদেরকে হসপিটালে ভর্তি করার চিন্তা করা যেতে পারে। স্পেশালি নিউমোনিয়া এবং ডিহাইড্রেশনের কথা আমরা বারবার এবার আলোচনায় আসছে, কমপ্লিকেশন এগুলো নিয়ে। তো স্যার, এই দুটো যদি একটু ডিটেইল বলতেন যে কি ধরনের কমপ্লিকেশন আসলে এভাবে হচ্ছে, এখান থেকে আপনারা ম্যানেজমেন্ট কি দিচ্ছেন, সমাধানটা নিউমোনিয়া কোথায়? তো আমাদের একটা জানি যে নিউমোনিয়া হচ্ছে লাংসের ইনফেকশন বা ইনফ্লেমেশন, ইনফেক্টিভ ইনফ্লেমেশন। আমাদের ফুসফুস প্রত্যেকটা মানুষের একটা গুরুত্বপূর্ণ অর্গান এবং বাচ্চারা যখন ডেভেলপ হয় আস্তে আস্তে ফুসফুসটা আরও ডেভেলপ হতে থাকে। বড় মানুষের যে একটা ফুললি ডেভেলপ থাকে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একদম ছোটো বেবি যারা 6 মাস বা 1 বছর 2 বছর, তাদের তখন লাংসের অনেক জায়গাটা তখন তো ডেভেলপ হয় নাই, আরও সময় পরে যে ডেভেলপ হয়। এই সময় এদের ইমিউনিটি অনেকটা কম থাকে। হ্যাঁ, যে সমস্ত জিনিসগুলো লাংসে ইমিউনিটি প্রদান করে, লাংসে আমাদের রেসপিরেটরি এপিথেলিয়াম থেকে, সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা পরিপূর্ণ হয় না, তাদের ইমিউনিটি কম থাকে এবং তারা সহজেই এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগতে থাকে। আর যাদের হার্ম হয়, যে মিজেলস ভাইরাস, যেটা মিজেলস ভাইরাসটা একটা আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড ভাইরাস, এই মিজেলস ভাইরাসটা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় বিভিন্ন মেকানিজমের মাধ্যমে। আমাদের ফলে যারা হাম আক্রান্ত হয়েছে তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ক্রিপল করার কারণে অন্য ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। অন্য যে আদার্স যে ভাইরাসগুলো আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, এগুলো দিয়ে তাদের ইনফেকশনের হারটা বেড়ে যায়। পাশাপাশি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়, সুপার ইম্পোজ ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়। কাজেই যে বেবিদের, যে বাচ্চাগুলোর আমাদের স্বাভাবিকভাবেই সুস্থ বাচ্চা, তাদের যেমন রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া হতে পারে, কিন্তু যারা মিজেলস আক্রান্ত হয়েছে তাদের কয়েক গুণ বেশি এই নিউমোনিয়া হওয়ার সুযোগ থাকে। কাজে তখন তারা যখন নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাবে, তখন মারাত্মকভাবে বাচ্চাগুলো অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়ে, তাদের অক্সিজেনের শরীরের অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং স্যাচুরেশন ফল করতে থাকে, প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে, বুকের যে পুরো অংশটুকু সেটা ভিতরের দিকে ঢুকে যায়। হ্যাঁ, এইগুলো হচ্ছে কিন্তু বাচ্চাদের সবচেয়ে অমনিয়াস সাইন, ব্যাড সাইন, যেগুলো মৃত্যু ঝুঁকি নিয়ে আসে। তখন অবশ্যই তাদেরকে হসপিটালাইজ করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আইসিইউতে নিতে হবে। আইসিইউ নিয়ে তাদের প্রথমে আগে তাদের অক্সিজেন এস্টাবলিশড করতে হবে, যেন অক্সিজেন সার্কুলেশন, অক্সিজেন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে অন্য অর্গানগুলো সবগুলো অ্যাফেক্টেড হবে, হার্ট, কিডনি, ব্রেন, লাং সবগুলো অ্যাফেক্টেড হবে। সো আমাদের প্রথমে তাকে অক্সিজেন স্যাচুরেশনটা ঠিক রাখার জন্য এনাফ অক্সিজেন দিয়ে তাকে স্যাচুরেট করতে হবে, অক্সিজেন ডিমান্ডটা ফিল আপ করতে হবে। এরপরে আমরা অ্যাকর্ডিংলি নিউমোনিয়ার যে চিকিৎসাগুলো বাচ্চাদের প্রোটোকল অনুযায়ী অ্যাকর্ডিং টু ডোজ অ্যাডজাস্টমেন্ট করে
এবং আমরা একটা চেস্ট এক্সরে তো অবশ্যই করব, চেস্ট এক্সরে করলে বুঝতে পারবো তার নিউমোনিয়া ডেভেলপ করছে, ব্লাড কাউন্ট করে আমরা বুঝতে পারবো নিউমোনিয়া ডেভেলপ করছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা রেসপিরেটরি স্যাম্পল ইমিডিয়েটলি যদি পাঠিয়ে দিই, আমরা কতগুলো অনেক ধরনের ইনভেস্টিগেশন চলে আসছে। শুধু আমরা যে কালচারের জন্য প্রায় 72 ঘন্টা অপেক্ষা করব তা না করে এখন আমরা যে রেসপিরেটরি স্যাম্পলকে যদি আমরা পিসিআরের জন্য ল্যাবে পাঠিয়ে দেই, রেসপিরেটরি স্যাম্পল পিসিআর, সেটাতে পাতে পারি। বায়োফায়ার একটা টেস্ট আসছে যেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে ডাইরেক্টলি ব্যাকটেরিয়া এবং ভাইরাস টোটাল যেগুলোর একটা প্ল্যানিং দিয়ে দেখে কোনটা দ্বারা অ্যাফেক্টেড এই স্যাম্পলে পাওয়া গেছে। এটা মানে একটা জেনেটিক্যাল টেস্ট, হ্যাঁ, এই মলিকুলার টেস্ট, এটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। সো আর্লি ডায়াগনোসিস যদি আমরা করতে পারি এবং অ্যাকর্ডিংলি সেভাবে যদি আমরা অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল শুরু করতে পারি বাচ্চাদের নিউমোনিয়ার ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু তাদেরকে সেভ করতে পারি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই বাচ্চাদের মধ্যে আবার দেখা যাচ্ছে এত সিভিয়ার হয়ে যাচ্ছে তাদেরকে, এমনকি দ্যাট মে গো টু আর দ্য ARDS লাইক সিমটম হয়ে যাচ্ছে, তখন তাদেরকে অবশ্যই মেকানিক্যাল ভেন্টিলেশনও যেতে হচ্ছে। সো যেভাবেই হোক আলটিমেটলি তার অক্সিজেন সাপ্লাইটাকে ইনট্যাক্ট রাখার, আমাদের অক্সিজেন সাপ্লাইটাকে আনইন্টারাপ্টেড রেখে আমাদেরকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। হোপফুলি সে আবার রিকভারি করে ওখান থেকে বের হয়ে আসবে। খুব সুন্দর করে বলেছেন স্যার। এখন যেটা জানতে চাইবো যে হাম কি শুধু শিশুদেরই হবে কিনা, বড়দেরও কি হাম হতে পারে কিনা? ভাইরাস তো যে কোনো মানুষের, যেমন এটা অন্য মানুষ ছাড়া বিড়াল গরু যেমন প্রাণী আছে তাদের মধ্যে ইনফেক্ট হতে পারে, কিন্তু সেগুলো হয়তো তা আমরা নেগলিজেবল বলতে, কিন্তু মানুষের মধ্যে ছোট বড় যে কোনো মানুষের হতে পারে। কিন্তু এই আমাদের যারা অ্যাডাল্ট তারা কিন্তু এই মিজেলস ভাইরাসের পর্যাপ্ত অ্যান্টিবডি বা ইমিউনিটি আমাদের শরীরে থাকে। ফলে মিজেলস ভাইরাস দিয়ে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে সাবক্লিনিক্যাল বোঝাও যায় না, অটোমেটিক্যালি এমনি এটা হয়ে যায় যে জ্বর ভাব লাগলো। কিন্তু কারো আমরা পাচ্ছি আমার হসপিটালে আমাদের অ্যাডাল্ট পেশেন্টের মধ্যে যেগুলো আমাদের আন্ডার ভর্তি হন বিভিন্ন রেসপিরেটরি সিমটম নিয়ে, তাদের মধ্যে আমরা মিজেলস পেয়েছি। এই গত মাসে আমার ভর্তি ছিল পেশেন্ট যে রেসপিরেটরি সিমটম, জ্বর, কাশি, শ্বাসকষ্ট এটা নিয়ে ভর্তি হলো, নিউমোনিয়া লাইক সিমটম। আমরা তো স্বাভাবিকভাবে একজন অ্যাডাল্ট পেশেন্টকে এইভাবে নিউমোনিয়া ট্রিট করবো, তার পাশাপাশি তার অ্যাজমা ছিল, তার অ্যাজমার ট্রিটমেন্ট এবং নিউমোনিয়া ট্রিটমেন্ট চলতেছিল। কিন্তু যখন আমরা তাকে হঠাৎ দেখতে পেলাম যে তার র্যাশ বের হলো এবং ব্লোচি র্যাশ, যেটা ফেস এবং আপার ট্রাঙ্কে ছিল, যেটা মানে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা মিজেলস হতে পারে, সেরকম র্যাশ ছিল, পেইনলেস র্যাশ। কিন্তু পেশেন্ট নিজে কোনো কমপ্লেন করতেছে না, কিন্তু চোখে দেখা যাচ্ছে। তখন সাসপিশন হওয়ার পর তখন আমরা তার থেকে স্যাম্পল নিয়ে IDCR পাঠাই এবং সেখানে পজিটিভ আসে, মিজেলস পজিটিভ। কাজে আমরা এখানে প্রবলেম হলো যে অ্যাডাল্টের মিজেলস হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আনডিটেক্টেড থাকতেছে। আমরা যদি এই স্যাম্পলটা না পাঠাতাম, এটা কিন্তু অটোমেটিক্যালি ট্রিটমেন্ট হয়ে বাসায় চলে যেত। আমরা যখন স্যাম্পলটা পাঠাই দেখলাম, কনফার্ম করলাম যে সে মিজেলসের পেশেন্ট। সো এইরকম কিন্তু আমাদের যারা রেসপিরেটরি এই সিজনে যারা অ্যাডাল্ট বিভিন্ন বয়সের হসপিটালে ভর্তি হচ্ছে রেসপিরেটরি সিমটম নিয়ে, অ্যাজমা, COPD, ব্রঙ্কিয়াকটিসিস অথবা আমাদের অ্যাকিউট এক্সারশন অফ অ্যাজমা, COPD, নিউমোনিয়া, এগুলো নিয়ে ভর্তি হচ্ছে, তাদের অনেকেই কিন্তু মিজেলস ভাইরাস দ্বারা আক্রান্ত বলে আমার ধারণা। এবং সেগুলো যদি আমরা স্যাম্পল কালেকশন করে পাঠাই তাহলে আমরা পেতে পারি তাদের মধ্যে। খুব সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে এই যে স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে টিপিক্যাল সিমটম আসছে না, আপনারা স্যাম্পল কালেকশন করে তারপর আপনারা পরে বুঝতে পারছেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে জ্বর, হাম, ফুসকুড়ি এগুলোকে অনেকে খুব সিম্পল রোগ হিসেবে ভাবছেন, পাতা দিচ্ছেন না, বুঝতে পারছেন না, হয়তো বা নলেজের অভাব, বুঝতে পারার অভাব। তো হামকে আলাদা করে চেনার কোনো উপায় রয়েছে কিনা স্যার? স্বাভাবিকভাবে হামের যে ইয়েগুলো, র্যাশগুলো অন্য যে কোনো আদার্স যেগুলো, যেমন ডেঙ্গিতে কিন্তু র্যাশ হয়, সেটা থেকে এটা র্যাশটা এটা আলাদা হবে। হ্যাঁ, এটা বললাম যেটা এটা আপার ট্রাঙ্ক এবং ফেস এগুলো থেকেই শুরু হবে। এবং যারা পেডিট্রিশিয়ান তারা তো এগুলো এবং এই জিনিসগুলো এক্সপিরিয়েন্সটা হচ্ছে চোখে দেখার, আমাদের ভিজুয়াল ইমপ্রেশন দেখে আমরা বুঝতে পারি। এবং বাবা মাদের জন্য ওইটাই যে খুব র্যাশগুলো অনেকগুলো পয়েন্টেড রাউন্ডেড র্যাশ থাকবে, রেড কালার, এবং এগুলো সাধারণত ফেস, মুখের চারিদিকে, এবং এগুলো থাকবে আর ট্রাঙ্কে থাকবে। এবং মুখের ভিতরে বাচ্চাদের, বিশেষ করে বড়দের থেকে পাওয়া না গেলেও বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি মুখটাকে খুলে দেখতে চাই তাহলে দেখা যায় যে আমাদের যে গাম, যে ভিতরে যে গাল ভিতরের অংশ, এগুলোতে সাদা হোয়াইট প্যাচ পাওয়া যায়, যেটা কপ্লিক স্পট বলা হয়। এটাও বাচ্চাদের কিন্তু অনেক ক্ষেত্রে যদি বাবা মারাও এটা যদি সচেতন হয় দেখে বুঝতে পারবেন। আর ডক্টররা ফার্স্ট সিনেই কিন্তু এটা বুঝতে পারে যে এটা মিজেলস। তখন তাকে আমরা যদি তার আইসোলেশন করে, এবং বাচ্চা সেক্ষেত্রে প্রথম জিনিসটাই হবে এই বাচ্চাটাকে আইসোলেশন করে ফেলা, যেটা আমরা আলোচনায় আসবো। আইসোলেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস মিজেলস পেশেন্ট ম্যানেজমেন্ট, এবং যাতে এটা অন্যদের মধ্যে না ছড়াতে পারে। সো আমরা বাচ্চাদেরকে দেখে চিনবো, তার র্যাশগুলো দেখে, তার জ্বরের মাত্রা দেখে,
তার অন্যান্য সিমটম যেমন কাশি, চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকা, এগুলো দিয়ে বাচ্চার মা বাবারা তা বুঝতে পারবে তার বেবিটা মিজাইলস হতে পারে এবং তখন তারা তাকে হসপিটালে নেবে। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বলেছেন। স্যার কাছে জানতে চাইবো স্যার, হামের টিকা সম্পর্কে আমরা সবাই আসলে জানতে চাই, তো এটা যদি স্যার একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, হামের দেখেন, হামের যেহেতু একটা মিজেলস ভাইরাস, এটা একটা ভাইরাল ডিজিজ, হ্যাঁ, এটা আরএনএ ভাইরাস। এই ভাইরাসের ডাইরেক্ট এখন পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল মেডিকেশন বের হয় নাই। অনেক ভাইরাল ডিজিজ আছে, যেমন আমাদের সাইটোমেগালো ভাইরাস, এপস্টাইন-বার্গ ভাইরাস, এগুলোর এগেনস্টে নিয়মিত আমরা অ্যান্টিভাইরাল মেডিকেশন দিই। ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে আমরা অ্যান্টিভাইরাল মেডিকেশন দিচ্ছি, হেপাটাইটিস বা আদার্স। কিন্তু এই যে মিজেলস ভাইরাস, এটার এগেনস্টে কিন্তু অ্যান্টিভাইরাল কোনো মেডিকেশন নেই। যেহেতু অ্যান্টিভাইরাল মেডিকেশন নেই, অ্যান্টিভাইরাল মানে ভাইরাসটাকে কিল করার জন্য কোনো মেডিকেশন নেই, কাজে তাহলে আমরা কীভাবে এটাকে প্রতিরোধ করব? তাহলে তো একটা বিশাল একটা কোশ্চেন। কিন্তু এটাই হলো যে আমাদের বডিটা খুব একটা মিরাকল, ঠিক আল্লাহ তাআলা আমাদের বডিটাকে বানিয়ে দিয়েছে যে এমনভাবে প্রোগ্রাম করা যে এটা অনেক কিছু, অনেকগুলো সায়েন্টিফিক্যালি প্রুফ ওয়েতে এই জিনিসগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্টেপ বাই স্টেপ সাজায় ফেলে। হ্যাঁ, একান্ত শুধু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মগতভাবেই কম থাকে, কিছু কিছু মানুষ থাকে, হ্যাঁ, যাদের কনজেনিটাল ইমিউনো কম্প্রোমাইজ থাকে, এছাড়া মোস্ট অফ দ্য বাচ্চারাই ইমিউনো কম্পিটেন্ট থাকে। তারা যখন এই আস্তে আস্তে বড় হতে থাকে, ন্যাচারাল যে ইনফেকশনগুলো হারবার করতে থাকে, তখন তার শরীরে ওটার এগেনস্টে ইমিউনিটি বা অ্যান্টিবডি তৈরি হয়। এটা টি সেল এবং বি সেল মেডিয়েটেড যে অ্যান্টিবডিগুলো ওটা তৈরি হয়। তো এখন আমাদের যে মিজেলস ভাইরাস, এটার এগেনস্টে যেমন আমরা ভ্যাকসিনটা তৈরি করেছি, এটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনগুলো এগুলো যখন আমাদের শরীরে দেওয়া হয়, তখন উইদাউট প্রডিউসিং ডিজিজ, এই ডিজিজ মানে ভাইরাস আক্রান্ত হলে ওই ভাইরাসের এগেনস্টে যেমন অ্যান্টিবডি তৈরি হতো, এই ভ্যাকসিন দেওয়ার কারণে সেটাই ওই ভাইরাসের মতোই অ্যান্টিবডিগুলো বডি তৈরি হচ্ছে। বাট এই যে লাইভ অ্যাটেনুয়েটেড হওয়ার কারণে রোগ তৈরি করতে পারছে না, কিন্তু অ্যান্টিজেনিক প্রপার্টি থাকতেছে যার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সো অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে এটা আমাদের বডিতে পারসিস্ট করে এবং এই অ্যান্টিবডিগুলো পারসিস্ট করে। সো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা একটা বেবি বা একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আমরা 9 মাস থেকে 12 মাসের মধ্যে একটা ভ্যাকসিন দিয়ে দিলাম, সেটাকে আমরা আবার বুস্ট আপ করার জন্য জাস্ট ডাবল টাইমে মানে 1.5 বছর 18 মাসের মাথায় যদি আবার একটা দিয়ে দিই, হ্যাঁ, তখন দেখা গেল তার একটা পূর্ণাঙ্গ একটা ইমিউনিটি প্যানেল তৈরি হয়ে যায় এই মিজেলস ভাইরাস। সারা জীবন সেটা নিয়ে সে ফাইট করে যেতে পারে। এটা অন্য অনেক ভাইরাসে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা হয় ট্রানজিয়েন্ট, যেমন আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেখানে আমরা যে ভ্যাকসিনটা দিই, এটা এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, ম্যাক্সিমাম 1 বছর প্রোটেকশন দেয়, পরের বছর যে আবার দিতে হয়। তো মিজেলসের ক্ষেত্রে তা না, আমরা যদি পরপর 2টা ভ্যাকসিন আমরা দিতে পারি সাকসেসফুলি, তাহলে কিন্তু সে লাইফ টাইম একটা ইমিউনিটি পেয়ে যায়। স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আজানের বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা যাচ্ছি আজানের বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আজানের বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা হামের টিকা নিয়ে কথা বলছিলাম। তো এখন মা বাবা সবাই তো আসলে আতঙ্কিত। আমরা জানি যে কিছু বাচ্চা টিকা পেয়েছে, ভবিষ্যতে আরও পাবে। কেউ যদি টিকা না পেয়ে থাকেন এই পর্যায়ে, তারা আসলে কি করবেন? হ্যাঁ, তাদের টিকা দিতেই হবে, এটা কথা। টিকা না দিয়ে কোনো উপায় নাই। যেহেতু আমাদের স্কারসিটি আছে, অপেক্ষা করতে হবে। আমরা প্যানিক সৃষ্টি না করে টিকা আসা পর্যন্ত অপেক্ষায় রাখতে হবে, খোঁজে রাখতে হবে, যেন আসা মাত্রই তার দিতে পারে, মিস না হয়। আর ততক্ষণ পর্যন্ত তার বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে, কারণ আমরা যেহেতু একটা সংক্রামক রোগ এবং হাম এমন একটা ইনফেকশাস ডিজিজ যে এটা দ্রুত একজন হাতে ছড়া যাচ্ছে, বিশেষ করে স্কুল গোয়িং বেবি যারা, স্কুলে যদি একটা বাচ্চার হয় সেটা সবার মধ্যে ছড়া যায়। সো আমাদেরকে যেমন অন্য অসুখগুলো যেমন কোভিড বা আদার ইনফেকশনের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করতে মাস্ক পরার জন্য, মাস্ক পরলে কিন্তু সেগুলো থেকে আমাদের প্রিভেন্ট করতে পারতো। কিন্তু মিজেলস ভাইরাসটা কিন্তু এয়ারবর্ন ডিজিজ, মনে রাখতে হবে। এয়ারবর্ন মানে এটা বাতাসের মাধ্যমে ছড়ায়। বাতাসের মাধ্যমে ছড়ালে তার প্রবলেমটা কী হয়? প্রবলেমটা হচ্ছে যে এটা সাসপেন্ডেড থাকে বাতাসের মধ্যে লম্বা সময়, প্রায় 2 আওয়ার্সের মতো সাসপেন্ডেড থাকে। যেমন এই ঘরে আমরা বসে আছি, এখানে যদি একজন মিজেলস আক্রান্ত কেউ থাকে, সেটা আমরা জানার পরে আমরা মাস্ক পরে থাকলাম সবাই, সে এখানে একটা হাঁচি দিল, কাশি দিল, তারপর এখান থেকে চলে গেল, আমরা এখানে 10-15 মিনিট পরে মাস্কটা খুললাম, তাতে আমরা কিন্তু সেফ না, কারণ এটা অলরেডি সাসপেন্ডেড আছে, আবার আক্রান্ত হতে পারে।
সো এই কথাগুলো চিন্তা রাখতে হবে। যারা মিজেলস আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যে সমস্ত এরিয়াতে মিজেলস বেশি হচ্ছে সেগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। এখন প্রয়োজনে স্কুল যাওয়া যদি প্রয়োজনে বন্ধ রাখতে হয় সেটাও রাখতে হবে তাদেরকে, সেটা চিন্তা করে। এবং বিশেষ করে স্কুলের টিচার এবং স্কুলের অভিভাবক সবার খুবই সচেতন হতে হবে। যার বাচ্চা আক্রান্ত হয়েছে বা মনে হচ্ছে যে আক্রান্ত হবে তাকে স্কুলে না পাঠানো, এটা হলো একটা প্রথম, এটা একটা তার মৌলিক দায়িত্ব মা বাবা মার। তাহলে অন্য বাচ্চারা রক্ষা পাবে। আর স্কুলের টিচার যারা, তারাও ব্যাপারে খেয়াল রাখতে হবে যে কোনো একটা বাচ্চার যদি এরকম সিমটম থাকে এবং প্রয়োজনে তার বাবা মার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে, কারো বাচ্চার সিমটম দেখা গেলো তাকে যেন স্কুলে না পাঠানো হয়। কারণ একটা এইভাবেই আমাদেরকে এই মুহূর্তটা আমাদেরকে কাভার করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা টিকা না পাই। সুন্দর করে স্যার বুঝিয়ে বলেছেন, আশা করি সবাই আশ্বস্ত হবেন। স্যার, গত 2 বছর একটা স্কারসিটি তৈরি হয়েছিল টিকার, অনেক বাচ্চারা টিকা পাননি, তো তার আসলে কতটা ঝুঁকিতে এবং তাদের আসলে এখন কি করণীয়? হ্যাঁ, আমাদের জানি যে আমাদের সোসাইটিতে এই ভামের টিকাটা প্রতি বছর ইপিআই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়, এমআর টিকা যেটা। তো এটা 95% সবাইকে 100% না দিয়ে 95%-এর কাছাকাছি বা 95% দিলেও বাকিদের কিন্তু হার্ড ইমিউনিটিতে চলে আসে, তাদের আর হয় না। কিন্তু গত 2 বছর, বিশেষ করে আমরা গত 2 বছর বা তারও 2-1 বছর আগে থেকে বলতে পারি, কোভিড পরবর্তীতে বিভিন্ন কারণে আমাদের টিকার ব্যাপারে স্কারসিটি এসেছে, বাজেটের অপ্রাতুল্যতা আসছে এবং মানুষের মাঝে সচেতনতাও কিছু অভাব ঘটেছে। এই কারণে গত 2 বছরে আমরা 2-3 বছরই বলতে পারবো যেখানে আমরা ভ্যাকসিনেশনটা অনেক অপ্রতুল হয়েছে, যেটা খুব বেশি 60 বা 65%-এর উপরে যেতে পারে নাই। ফলে একটা বিশাল জনগোষ্ঠী যেটা আন্ডার 5, তারা এই ভ্যাকসিনেশনের বাইরে রয়ে গেছে এবং এর ফলেই তার আউটব্রেকটা আমরা এই সিজনে এসে হঠাৎ করে চোখে পড়লো। কারণ যখন ঘটে নাই তখন পর্যন্ত কেউ চিন্তা করে না, এখন ঘটে গেল তখন চিন্তা করলো অতীতে কী হয়েছিল। আমরা যদি এই আউটব্রেকটা না হতো, আমরা কিন্তু গত 2 বছর কী হয়েছে আমরা কেউ জানতাম না, কত % দেওয়া হয়েছে। তো ঘটার পরে আমি জানতাম। সো এই যে একটা গ্যাপ, এই যে একটা ইমিউন গ্যাপ তৈরি হয়েছে, সেই ইমিউন গ্যাপটাকে এখন ফিল আপ করতে হবে। সেই জন্য এখন আমাদেরকে সম্ভব হলে 95% 100%-কে চিন্তা করতে হবে আমাদের এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য। এরপরে আমরা হয়তো পরের ইয়ারগুলোতে 95% আমরা চিন্তা করতে পারি। সো আমরা যদি এখন সবাইকে আমাদের টিকা চলে আসার পরে আমাদেরকে মনে রাখতে হবে যাদের দেওয়া হয়েছে 2টা করে টিকা পেয়ে গেছে তাদের কিন্তু আর প্রয়োজন নাই, কারণ বাকিদেরকে আমাদের সবার কাউন্ট করে এই ইমিউনাইজেশনে আন্ডার নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিন্তু ভবিষ্যৎ আগামী বছরগুলোতে আর বেশি আমার প্রকোপ দেখা দেবে না। আমাদের চিন্তা করতে হবে সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে, শুধু এখনকার কথা চিন্তা করলে চলবে না। সো এইভাবে যদি আমরা চিন্তা করি, বাচ্চাদেরকে ইমিউনাইজেশন আন্ডার নিয়ে আসি, তাহলে এই যে ইমিউন গ্যাপটা এটা ফিল আপ হয়ে যাবে। সুন্দর স্যার। এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তারা তো স্যার সবাই হসপিটালাইজড হবে না, কেউ কেউ বাসায় থাকবে এবং অধিকাংশই বাসায় থাকবে। যারা বাসায় থাকবে, বাসায় তাদের যত্নটা আসলে কেমন হবে? বাসায় যত্ন হচ্ছে বাবা মা যথেষ্ট তাদের বাচ্চাদের খেলার জন্য, যে বাচ্চারা প্রচুর পরিমাণে তরল পদার্থ তাকে দিতে হবে। তো বাচ্চাদের তো ডিহাইড্রেশন একটা খুব কমন প্রবলেম, তাদেরকে ফ্রুট জুস, তাদেরকে পানি, তাদেরকে যে কোনো ধরনের ড্রিঙ্কস, এগুলো কিছুক্ষণ পর পর অল্প অল্প করে বারবার করে খাওয়াতে হবে। এটা প্লাস তাদের যদি জ্বর আসতে থাকে তাহলে জ্বর কমানোর জন্য যে চিকিৎসাগুলো করা হয়, আমরা প্যারাসিটামল, স্পঞ্জিং, এই জিনিসগুলো আমরা করতে থাকবো। এবং একজন চিকিৎসকের, বিশেষ করে যারা শিশুদের চিকিৎসক পিডিয়াট্রিশিয়ান, তাদের সাথে যোগাযোগ রাখবো প্রয়োজনে কখন আমরা হসপিটালে যাব সেই জিনিসটাকে ডিমার্ক করার জন্য। এছাড়া বাসাতে এইভাবে যদি আমরা রাখি এবং অন্য বাচ্চাদেরকে থেকে আমরা দূরে রাখি, এবং আমরা যারা অ্যাডাল্ট পার্সন আছি বাচ্চাদের থেকে যদি আমরা অ্যাফেক্টেডও হই, খুব একটা সিভিয়ারিটি আমাদের হবে না। কাজে যদি অন্য বেবি থাকে যে সুস্থ, এখনও এফেক্টেড হয় না, তাকে দূরে রাখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সব জায়গায়। এটা যদি আমরা করতে পারি তাহলে অন্তত যে বাচ্চাটা এটা ওই দিন 5 to 7 ডেজের মধ্যে তার ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে, হয়তো সে আর তখন ডিজিজ ছড়াবে না, তখন সে হয়তো অন্যের সাথে মিক্স হতে পারবে। এই সময়টা এভাবে রাখতে হবে। সো আমরা বাচ্চারা যেহেতু বেশি ভালনারেবল, কাজে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চাতে যেন না ছড়ে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং প্রয়োজনের যে চিকিৎসা, তার মধ্যে ডিহাইড্রেশন জনিত কারণে যেগুলো প্রবলেম হয় সেটার দিকে বেশি নজর রাখতে হবে। আর নিউমোনিয়া হয়ে গেলে তো তাকে অবশ্যই হসপিটালে নিতেই হবে।
স্যার এই পরে যেটা জানতে চাইবো যে হাম হলে গোসল করানো যাবে কিনা, এটা স্যার অনেকের প্রশ্ন থাকে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে অনেকে ভাবেন যে হাম হলে কোনো চিকিৎসা লাগবে না, এটা এমনিতেই ভালো হয়ে যাবে। এটা আসলে কতটুকু সত্য? দুটাই মানে সত্য না বলা এক কথা যদি বলা যায়, একটা হলো যে গোসল অবশ্যই করানো যাবে। অন্যান্য যে কোনো জ্বরের ক্ষেত্রে মানুষের কথা চিন্তা থাকে যে জ্বর আসলে বোধহয় গোসল করানো যাবে না। জ্বরের পেশেন্টকে গোসল স্বাভাবিকভাবে যেভাবে করানো যায় সেভাবে করানো যাবে, এবং হামের পেশেন্টকেও গোসল করানো যাবে। গায়ে যে র্যাশ আছে এটার জন্য কোনো অসুবিধা নাই, আমরা গোসল করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কি প্রশ্ন করলেন? আমি বললাম যে স্যার হাম কি চিকিৎসা ছাড়াই আচ্ছা, ভালো হয়ে যাবে কিনা? হ্যাঁ, একটা হলো যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমাদের শরীরে যাদের ইমিউনিটি আছে তাদের আমরা দেখতে পারি সিম্পল সিমটোমেটিক ট্রিটমেন্ট। জ্বর আসলে তো প্যারাসিটামল যেহেতু ওষুধ দিবই, 100-র উপরে জ্বর চলে গেলে আমরা প্যারাসিটামল সেটা ওরাল ফর্মে দিই বা সাবজেক্টে দিতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না। কোনো কোনো ক্ষেত্রে নাকে পানি ঝরতেছে কন্টিনিউয়াস, আমরা সেখানে নেজাল ডিকনজেস্টেন্ট জাতীয় ওষুধ দিব। এগুলো কেন দিব না? এগুলো অবশ্যই দিব। কিন্তু একেবারে কোনো কিছু মানে হাম হয়েছে কোনো ওষুধ চিকিৎসা দেওয়া যাবে না, এটা টোটালি ভুল। যেটুকু প্রয়োজন সেটুকু অবশ্যই দিতে হবে, সেটা সিমটোমেটিক ট্রিটমেন্ট। এবং যদি আমাদের ইন্ডিকেশন না থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল জাতীয় অন্য কোনো কিছু ওষুধ চিন্তা করব না। স্যার হাম আসলে প্রতিরোধ করব কিভাবে? হামের ট্রিটমেন্টই তো প্রতিরোধ, যেহেতু এটার কোনো অ্যান্টিভাইরাল নেই। কাজেই আমাদের সচেতনতা প্রথম কাজে, প্রতিরোধের প্রথম জিনিসটা হলো সচেতনতা, দ্বিতীয় হলো ভ্যাকসিনেশন, এবং তারপরে হলো আইসোলেশন। তো এই তিনটা যদি আমরা চিন্তা করি, একটা হলো হাম সম্বন্ধে জানা, হাম কী ধরনের রোগ, কী ধরনের ভাইরাস দেওয়া হয়, এটা কী ধরনের বা কীভাবে সংক্রামিত হয়, এই জিনিসগুলোর 3-4টা পয়েন্ট এটা বাবা মাদেরকে এবং সব মানুষদেরকে জানা দরকার। হাম যেহেতু আমাদের অনেক দিন হলে এই হামের প্রকোপ ছিল না, কাজে এই জিনিসগুলো মানুষের ধারণা ছিল না। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা প্রতিদিন আমরা বিভিন্ন মিডিয়ার সামনে এই কথাগুলো বলতেছি, এবং যারা শুনতেছেন তারাও এগুলোকে মনে রাখুন যে হাম কী ধরনের ডিজিজ কীভাবে ছড়ায় এবং কীভাবে একজন থেকে আরেকজনের মধ্যে অতি সংক্রামক, অল্প সময়ের মধ্যে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়া যায়। এবং যেহেতু এখানে আমাদের মর্টালিটিটা অপেক্ষাকৃত কম, সেই জন্য যদি আমাদের দেশে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে কিন্তু হামে এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে 3 to 6% মর্টালিটি আন্ডার 5। এটা কিন্তু অনেক বেশি, যেটা উন্নত বিশ্বে এই মর্টালিটি 1%, 1%-এর মতো চলে আসে। আবার আমরা যদি 5 to 19 এই এজের মধ্যে মর্টালিটি, এটাও খুব কম, আমাদের দেশেও এটা 1% মধ্যে, এবং আফটার 20 খুব নেগলিজেবল মর্টালিটি। কাজে আমরা মোস্ট ভালনারেবল কেস হচ্ছে 1 to 5, এই সময় মর্টালিটিটা বেশি। কাজে এই বাচ্চাদেরকে আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে প্রতিরোধ করা। কাজে আমাদের বাচ্চাদেরকে স্বাস্থ্যবান রাখা, তাদেরকে হেলদি ফুড দেওয়া, প্রচুর পরিমাণে পানি খাওয়ানো, তাদের ভ্যাকসিনেশন আন্ডার নিয়ে আসা, অসুস্থ হলে তাকে আইসোলেশন করা, এইগুলো হচ্ছে প্রতিরোধের। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। ধন্যবাদ সকলকে। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, হাম নিয়ে আমাদের আতঙ্ক রয়েছে, কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না, আমাদের হতে হবে সচেতন। যে টিকা এসেছে এবং ভবিষ্যতে আসবে, আমাদের শিশুদেরকে হামের টিকা অবশ্যই দিতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে আমাদের শিশুদেরকে নিয়ে। চিকিৎসা নিয়ে, টিকা নিয়ে সুস্থ সুন্দর হবে সকল শিশুর জীবন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।